নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। নরেন্দ্র মোদীর 11 বছর, ভারত কতটা আত্মনির্ভর? হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তোকেও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। বল, আজ কি খবর শুনবি? সেসব বলছি, আগে বলো যে আজকে তোমার প্ল্যানিং কি? বাড়ি যাব, একের পর এক কাপ কফি খাবো, আর একটা বই পড়বো। কি বই পড়বে গো? কোনো উপন্যাস, বাংলা না ইংরেজি? না, উপন্যাস নয়, তবে আজ সেই বইটা পড়ার খুব দরকার। কোন বই বলো না? ভারতের সংবিধান। স্বাধীনতা দিবসে আমার প্ল্যান, আরো একবার ভারতের সংবিধান পড়বো। একদিনে পড়তে পারবে গোটাটা? একদিনে শেষ করতে না পারলে শুরুটা আজই করব। আজ করা খুব দরকার। ঠিকই বলেছো, সংবিধান সকলের পড়া উচিত। এবার বল, তুই কি করবি? সেটাই তো বুঝতে পারছি না কি করব। কোনো প্ল্যান নেই, কিছু একটা আইডিয়া দাও। তুই বরং মোদিজির ভাষণটা শোন, একবার দুবার করে শোন, বারবার শোন, দিন কেটে যাবে। কেন? মোদিজি কি বলেছেন ভাষণে? ৭৯তম স্বাধীনতা দিবসের ভাষণ। নরেন্দ্র মোদী টাইম মেশিনে চড়লেন, ২০১৪-র আগের নরেন্দ্র মোদীকে মনে করালেন। মানে কি সব যে বলছো, কিছুই বুঝতে পারছি না। মানে ২০১৪-র নরেন্দ্র মোদী আর ২০২৫-এর নরেন্দ্র মোদীর মধ্যে ফারাক দেখা গেল না। একই কথা, একই প্রতিশ্রুতি। কি প্রতিশ্রুতি দিলেন? ভাতার প্রতিশ্রুতি, আত্মনির্ভর ভারতের প্রতিশ্রুতি, আরো অনেক দাবি করলেন। আমায় একটু ডিটেলসে দেখাও তো খবরটা। তুই এই খবরটা দেখ, তাহলেই বুঝতে পারবি মোদিজির ভাষণ আর বাস্তবের মধ্যে কতটা ফারাক রয়েছে। ৭৯তম স্বাধীনতার দিনে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নানা ঘোষণা করলেন, কিন্তু তার ভাষণের ঝলমলে কথার আড়ালে লুকিয়ে রইল বাস্তবের কঠিন ছবিটা। মোদী বললেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্কনীতি ও উৎপাদন খাতের সংকট মোকাবিলায় নতুন কর্মসূচি আনা হবে। কিন্তু গত 10 বছরে উৎপাদন খাতে জিডিপি অংশীদারিত্ব ১৭.৫% থেকে কমে ১২.৬% নেমেছে, যা ১৯৬০ সালের পর সবচেয়ে নিচে। এই তথ্যই প্রমাণ করে আত্মনির্ভর ভারত এখনও মূলত প্রচারের স্লোগান, বাস্তবে তার কোনো ফল আসেনি। তিনি অপারেশন সিঁদুরের সাফল্যের বড়াই করলেন, কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বক্তব্যই দেখায় রাজনৈতিক বাধার কারণে অপারেশনের সীমাবদ্ধতা ছিল। তবু মোদী সেনাদের সম্পূর্ণ স্বাধীনতার গল্প শুনিয়ে গেলেন। মিশন সুদর্শন চক্র ও ডেমোগ্রাফিক মিশনের মতো নতুন প্রকল্পের কথা বললেন, কিন্তু জনসংখ্যা পরিবর্তনের অভিযোগে অনুপ্রবেশ তত্ত্বকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করলেন। এর মধ্যে দেশের শহরে বাংলা ভাষাভাষী মুসলমানদের ওপর পুলিশি দমন চলছে, এ নিয়ে তিনি একটিও শব্দ বললেন না। প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা থেকে ১৫,০০০ টাকার ভাতার ঘোষণা করলেন, কিন্তু বাস্তবে বেকারত্বের হার কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ। চাকরি সৃষ্টির বদলে সরকারের চোখে পড়ছে কেবল ভাতার রাজনীতি। জিএসটি সংস্কারের দীপাবলি উপহার ঘোষণা করলেন, অথচ জিএসটি সংস্কারই ছোট ব্যবসা ও সাধারণ মানুষের জন্য ছিল এক বোঝা। ২ কোটি লাখপতি দিদির কথা বললেন, কিন্তু মজুরি ও আয়ের বৈষম্য বেড়েছে, লিঙ্গ বৈষম্য বেড়েছে, গ্রামীণ অর্থনীতি এখনও দুর্বল। ভাষণের শুরুতে শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা জানিয়ে এক দেশ এক সংবিধানের কথা বললেন, কিন্তু তার শাসনকালে সংবিধানের নীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই প্রশ্নের কোনো জবাব নেই। সব মিলিয়ে মোদির ভাষণ ছিল বড় বড় প্রতিশ্রুতি, রাজনৈতিক ইঙ্গিত ও পুরনো স্লোগানের পুনরাবৃত্তি, যেখানে সমস্যার গভীরে যাওয়ার বদলে আরও একবার জনতার সামনে মিথ্যে স্বপ্নের ছবি আঁকলেন। ২০২৫ সালে স্বাধীনতা দিবসের ভাষণে ২০১৪ সালের নরেন্দ্র মোদীকেই দেখা গেল। হিন্দুত্ববাদ, ফাঁপা প্রতিশ্রুতির মোড়কে ভুলিয়ে দিলেন স্বৈরাচারের ১১ বছর। তার মানে যা বললেন তার অনেক কিছুই বাস্তবে হয়নি। আর কবে হবে সেটারও কোনো গ্যারান্টি নেই। কিন্তু মোদিজি এই যে এত কিছু বলেন, কেউ প্রশ্ন করে না? কে করবে? প্রশ্ন করার কাজ সাংবাদিকদের। মোদিজি সাংবাদিক বৈঠকই করেন না। সত্যি 11 বছরে একটাও সাংবাদিক বৈঠক করেননি মোদিজি? না, ভুল। একটা করেছিলেন অমিত শাহকে পাশে নিয়ে। হ্যাঁ, কিন্তু সেদিনও তো সাংবাদিকদের প্রশ্নের উত্তর মোদিজি দেননি। না, তা দেননি। সাংবাদিকরা প্রশ্ন করলে অমিত শাহকে এগিয়ে দিচ্ছিলেন। আচ্ছা, আর কি বললেন মোদিজি স্বাধীনতা দিবসে? আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস বললেন। কি জিনিস বলো তো? আরএসএস এর এক গাদা প্রশংসা করলেন। স্বাধীনতা দিবসে আরএসএস এর প্রশংসা, গডসের সংগঠনের প্রশংসা করলেন মোদিজি। সেটাই তো, স্বাধীনতা সংগ্রামে যাদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে তাদের প্রশংসা করলেন মোদিজি। কি বললেন ঠিক মোদিজি? আর আরএসএস কে নিয়েই বা হঠাৎ করে বলতে গেলেন কেন? রিটায়ারমেন্ট বাবা, রিটায়ারমেন্টের চক্কর, তুই নিজেই দেখ। ২০২৫ সালের স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেকর্ড দীর্ঘ ১০০ মিনিটেরও বেশি সময় ধরে ভাষণ দেন। তবে বক্তৃতার মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতি সরাসরি প্রশংসা। তিনি আরএসএসকে বিশ্বের সবচেয়ে বড় এনজিও বলে আখ্যা দেন এবং তাদের শতবর্ষ উদযাপনকে গৌরবময় যাত্রা হিসেবে বর্ণনা করেন।
এই প্রশংসা আসছে এমন এক সময় যখন আরএসএস এর অতীত নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। ঐতিহাসিকভাবে দেখা যায় আরএসএস স্বাধীনতা সংগ্রামে সরাসরি কোনো ভূমিকা পালন করেনি। কংগ্রেস নেতাদের বক্তব্য অনুযায়ী ভারত ছাড়ো আন্দোলন কিংবা আইন অমান্য আন্দোলনের মতো গণ আন্দোলনে তারা অংশ নেয়নি। এমনকি ব্রিটিশ সরকারের নথিতে আরএসএসকে রাজনৈতিক দিক থেকে নিরাপদ বলে উল্লেখ করা হয়েছে। আরএসএস এর প্রতিষ্ঠাতা কেশব বালিরাম হেডগেয়ার কংগ্রেস আন্দোলনে যুক্ত থাকলেও 1925 সালে সংগঠন গঠনের পর থেকেই মূলত সাংস্কৃতিক জাতীয়তাবাদের দিকে ঝুঁকে পড়েন এবং সরাসরি ঔপনিবেশিক শাসনের বিরোধিতা থেকে সরে আসেন। আরএসএস এর 55 বছরের ইতিহাসে তারা কখনো জাতীয় পতাকা উত্তোলন করেননি। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন মোদির এই প্রশংসার পেছনে একটি বড় রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে। আগামী 17 সেপ্টেম্বর মোদির বয়স হবে 75। বিজেপির অলিখিত নীতি অনুযায়ী এই বয়সে নেতাদের সক্রিয় রাজনীতি থেকে সরে এসে মার্গদর্শক মণ্ডলীতে যেতে হয়। এর আগেও লালকৃষ্ণ আডবাণী ও মুরলী মনোহর যোশীকে এইভাবে সরানো হয়েছিল। কয়েকদিন আগে আরএসএস প্রধান মোহন ভাগবত মন্তব্য করেছিলেন 75 বছর হলে রাজনৈতিক নেতাদের অবসর নেওয়া উচিত। কংগ্রেসের দাবি এই মন্তব্য আসলে মোদিকে উদ্দেশ্য করেই করা হয়েছে, আর তাই গদি বাঁচাতে আরএসএসকে সন্তুষ্ট করা এখন তার জন্য জরুরি হয়ে দাঁড়িয়েছে। এই প্রেক্ষাপটে মোদির ভাষণে নয়, তার পোশাকও ছিল রাজনৈতিক বার্তাবাহী। সাদা কুর্তা চুড়িদারের সঙ্গে গেরুয়া কোট, রাজস্থানী স্টাইলের গেরুয়া পাগড়ি এবং তেরঙ্গা বর্ডার দেওয়া উত্তরীয় সবই আরএসএস এর প্রিয় রং ও প্রতীকী ভাবনার সঙ্গে মিল রেখে সাজানো বলে মনে করছেন অনেকেই। রাজনৈতিক মহলে গুঞ্জন বিহারের ভোটের দিকেও দৃষ্টি রেখেই এই পোশাক বাছাই করা হয়েছে। এখন প্রশ্ন, আরএসএস কি মোদির এই প্রকাশ্য প্রশংসা ও প্রতীকী বার্তায় সত্যিই খুশি হবে, নাকি 2025 সালের সেপ্টেম্বরের মাঝামাঝি বিজেপির মার্গদর্শক মণ্ডলীতে মোদির জন্যও একটি আসন অপেক্ষা করছে? উত্তর দেবে সময়ই। তবে আপাতত স্বাধীনতা দিবসের এই ভাষণ স্পষ্টতই মোদির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। মানে আরএসএস কে তুষ্ট করতে চাইছেন মোদিজি, তাই তো? বিরোধীরা তো তাই বললেন। স্বাধীনতা দিবসে সত্যিই হিন্দুত্ববাদীদের কোনো ভূমিকা ছিল না? উগ্র হিন্দুত্ববাদীদের ছিল না। সাভারকর ক্ষমা চেয়ে চিঠি লিখেছিলেন, গডসে গান্ধীজিকে হত্যা করেছিলেন। আরএসএস সরাসরি স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছিল। আরএসএস স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছিল? হ্যাঁ, হেডগেওয়ারের সময় ব্রিটিশ বিরোধী কোনো সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখতো না আরএসএস। বাপরে, আর তাদের প্রশংসা করলেন মোদিজি? শুধু তাই নয়, গোলওয়ালকর ব্রিটিশ বিরোধী সব আন্দোলনের কড়া সমালোচনা করতেন। আরএসএস কোনোদিন ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলেনি, এই ভয়ে যে ব্রিটিশরা ওদের ব্যান করে দেবে। আর তাদেরই নাম স্বাধীনতা দিবসে নিলেন মোদিজি। এখানেই শেষ নয়, আরো শোন। ভারতের সংবিধানের বিরোধী ছিল আরএসএস। মনুস্মৃতিকে সংবিধান বানাতে চেয়েছিল এই আরএসএস। সর্দার বল্লভভাই প্যাটেল আরএসএস কে ব্যান করে দিয়েছিলেন না? হ্যাঁ, 1948 সালে গান্ধীজির খুনের পর আরএসএস কে ব্যান করেছিলেন সর্দার ভাই। আর এই সর্দার প্যাটেলকেই বিজেপি ভোটের জন্য ব্যবহার করে। ঠিক তাই। এবার বুঝলি তো বিজেপি আরএসএস কতটা স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত? হ্যাঁ, বুঝলাম। চলো শেষ করি। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন শান্তি।